হ্যালো রেশনস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ইংলিশের আরো একটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রিয়াদ। আজকের ক্লাসে আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন আপনাদের সামারি রাইটিং নিয়ে আমরা আলোচনা করব। মূলত প্যাসেজ সলভিং এর পরে কিন্তু আসলে সামারি রাইটিং এর এটা নিয়ে অনেক প্রবলেমে পড়েন। সামারি রাইটিং মূলত বিষয়টা কি? আমরা যখন একটা প্যাসেজ পড়ি, প্যাসেজ থেকে আমাদেরকে বলা হয় প্যাসেজটাকে এখন তোমরা শর্ট করে সংক্ষেপে নিজের মতো করে লিখো। মূলত সামারি রাইটিং বলতে এটাকেই বোঝায়। তো এই সামারি রাইটিং করতে যে অনেকের যে প্রবলেমটা হয়, যে আমরা একটা বড় কথাকে ছোট করে লিখতে যখন যাব তখন আমাদের গ্রামাটিক্যাল একটা সেন্স প্রয়োজন হয়, তখন আমাদের ভোকাবুলারির অনেক প্রবলেম হয়, তখন আমাদের বড় একটা লাইনকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স গুলোকে যে সিম্পল করব, হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা সহজে করতে পারি না। হ্যাঁ, তো আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে সামারি রাইটিং লিখতে হয়, এর সহজ টেকনিক গুলো কি কি, এবং সামারি রাইটিং আপনারা সহজে জাস্ট আমি আজকে 5টা টেকনিক বলবো। এই 5টা টেকনিক যদি ফলো করেন খুব সহজেই যে কোনো সামারি রাইটিং আপনারা করতে পারবেন। সো চলেন আমরা আজকে ক্লাসটি শুরু করি। আর আজকের লাইভে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আপনারা দ্রুত জয়েন হন, যারা জয়েন হয়েছেন আপনাদের বন্ধুদেরকে অবশ্যই মেনশন করেন এবং আমাদের লাইভটি শেয়ার করেন। আর আজকের ক্লাসে কিন্তু আমরা এই একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব সামারি রাইটিং থেকে। বিগত 2024 সালে ঢাকা বোর্ড এবং ময়মনসিংহ বোর্ডে একটা প্রশ্ন এসেছিল, দুটো বোর্ডে সেম কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনটি আমরা সলভ করব এবং আমরা দেখব যে কিভাবে একটা প্যাসেজ পড়ে খুব দ্রুত আমরা সামারি রাইটিং করতে পারি। ওকে, সো চলেন আমরা ক্লাসটি শুরু করি। আচ্ছা, কিভাবে সামারি লিখতে হয়? হ্যাঁ, সামারি বলতে কি বোঝায় এটা তো আমি অলরেডি একবার বলেছি। তো সামারি লিখার কিন্তু আসলে টেকনিকের শেষ নেই। হ্যাঁ, আপনি যত আপনার ইংলিশে দক্ষতা ভালো তত আপনি বেশি সামারি লিখতে পারবেন, আপনার মতো করে আপনি একটা সেন্টেন্সকে বানাতে পারবেন। বাট যারা ইংলিশে একটু প্রবলেম আছে বা ইংলিশে নিজেকে একটু দুর্বল মনে করেন, ইংলিশে বেটার করার ট্রাই করছেন রেগুলারলি, তো যারা আর কি বিগিনার, তাদের জন্য আসলে কিছু মেমোরাইজিং কিছু রুলস আমি বলবো। হ্যাঁ, কিছু কি পয়েন্ট যেগুলো মুখস্থ রাখার মাধ্যমে যে সিচুয়েশন গুলো, যে এক্সপ্রেশন গুলো, আপনার সহজেই একটা কঠিন সেন্টেন্স থেকে সহজ সেন্টেন্স মেক করতে পারবেন। ওকে, সো দেখেন সামারি রাইটিং লেখার জন্য আমরা যে বিষয়গুলো মাথায় রাখবো আমরা একটু খেয়াল করি সবাই। ওকে, আর আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আমার সাউন্ড লাউড এবং ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আর দেখেন, তো প্রথম কথা হচ্ছে সামারি আমাদের যেটা থাকবে প্যাসেজ, সেটার আমরা 1/3 লিখবো। 1/3 বলতে কি 3/1 ভাগ। ধরেন আপনার প্যাসেজ যেটা আছে, আপনার আগে লাইন কাউন্ট করবেন। যদি কথা 9 লাইন হয় তাহলে আপনাকে সামারি লিখতে হবে 3 লাইন, এর বেশি আপনি লিখবেন না। যদি 10 লাইন হয়, হ্যাঁ, তাহলে 3 থেকে 4 লাইনের মধ্যে, পারলে 3 লাইনে শেষ করবেন, অথবা হাইয়েস্ট 4 লাইন, এর বেশি লেখা যাবে না। তো এটা হচ্ছে 1/3 অফ দ্য প্যাসেজ। প্যাসেজের আপনাকে আগে সেন্টেন্স কাউন্ট করতে হবে। দেন ট্রাই সিম্পল সেন্টেন্সেস। সিম্পল সেন্টেন্সে লেখা ট্রাই করতে হবে। একটা সেন্টেন্সে কিন্তু ফ্রেজ দিয়ে বা কমপ্লেক্স করে, হ্যাঁ, বিভিন্ন ক্লজ অ্যাড করে বড় একটা সেন্টেন্স থাকতে পারে, যেটাকে আপনাকে শর্ট করে খুব কনসাইসলি কিন্তু লিখতে হবে। এরপর ডু নট কপি পেস্ট। সামারি রাইটিং এ ভাইয়া একদমই কপি পেস্ট করা যাবে না। অনেকেই আছেন যারা একটা কাজ করে থাকেন যে সামারি লিখতেছেন, যেহেতু টপিক থেকে লিখতে বলছে, আপনি সরাসরি একদম হুবহু কপি করে লিখে দেন। এটা একদমই করা যাবে না। আপনি যদি সামারি রাইটিং এ কপি করেন তাহলে মাথায় রাখবেন যে টিচার নির্ঘাত আপনার এই সামারি রাইটিং কে একদম অপছন্দ করবেই, আপনি ভালো মার্ক পাবেন না। সামারি রাইটিং লেখার প্রথম কথাই অন্যতম একটা মেইন বৈশিষ্ট্যই হচ্ছে আপনাকে নিজস্ব সেন্টেন্স লিখতে হবে, যেখানে আপনি কপি পেস্ট করে প্যাসেজ থেকে হুবহু লাইন লিখতে পারবেন না। আপনি সেম কথাটাই লিখবেন, হ্যাঁ, সেম কথাটাই লিখবেন, কিন্তু কথাটা একটু ডিফারেন্ট হতে হবে। এবং কিভাবে করবেন এটা আমরা দেখিয়ে দিব। ওকে, একটু পরে আমরা সলভ করব, সাথে থাকেন। আগে আমরা একটু দেখি কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপর ইউজ ডিফারেন্ট সিনোনিমস। আপনার প্যাসেজে মনে করেন একটা সিনোনিম আছে লার্জ, আপনি এটাকে কি বলতে পারেন? হ্যাঁ, ইম্পারভিয়াস বা যে কোনো একটা সিনোনিম আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনি চেষ্টা করবেন একটু ডিফারেন্ট সিনোনিম ব্যবহার করার। ওকে, যেমন আমি যদি বললাম ইট ইজ আ ভাইটাল পয়েন্ট অফ আওয়ার লাইফ। ভাইটাল পয়েন্ট প্যাসেজে হয়তো এটা ছিল ইম্পর্টেন্ট। ওকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, আপনি লেখার সময় লিখলেন ভাইটাল ফর আওয়ার লাইফ। তো এই যে একটু ডিফারেন্ট করলেন, টিচাররা চায় যে আপনি এই ডিফারেন্সটুকু আনেন। হ্যাঁ, আপনার ভোকাবুলারি নলেজটা কিরকম, সেন্সটা কিরকম, এটা টিচাররা দেখতে চায়। তো সিনোনিম ব্যবহার করলে অবশ্যই আপনি এখানে বেটার মার্ক পাবেন। আর একটা হচ্ছে মেমোরাইজ প্যাটার্ন।
দেখেন একটা বিষয় কি, সামারি রাইটিং মুখস্থ করতে হয় না। হ্যাঁ, অনেকেই মনে করেন যে আমি যদি 15টা 20টা মুখস্থ রাখি সামারি রাইটিং, তাহলে কি আমি কমন পাবো কিনা। দেখেন, আপনি যদি কমন পাওয়ার আশা নিয়ে মুখস্থ করে পরীক্ষার হলে যান, আপনি নিশ্চিত থাকেন পরীক্ষার হলে আপনি একটু আশাহত হবেন। তো তখন ডিপ্রেসড না হয়ে কিছু বিষয় আমি বলবো যে মেমোরাইজ করার জন্য শুধু আপনি কিছু প্যাটার্ন মেমোরাইজ করবেন। মেমোরাইজ মানে মুখস্থ করা। হ্যাঁ, আপনার হুবহু সামারি মুখস্থ করার দরকার নেই। আমি কিছু টার্মস এবং কিছু প্যাটার্নস দেখাবো, সেগুলো মুখস্থ রাখলে আপনি প্রথম লাইন, শেষ লাইন, মাঝে কিভাবে একটা লাইনকে আপনি সাজাবেন, এই বিষয়গুলো আপনি সহজে পেরে যাবেন। ওকে, তো এই 5টা বিষয়কে আমরা মাথায় রাখবো, কেমন? আচ্ছা, এখন চলেন আমরা আমাদের পরের পেজে যাই। ওকে, এখানে খুব মনোযোগ দিয়ে কিন্তু খেয়াল করতে হবে, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে এখানে। আচ্ছা দেখেন, সামারি লেখার সময়, হ্যাঁ, সামারি রাইটিং এর শুরুতে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ফার্স্ট লাইনটা কিন্তু কি আপনি যে প্যাসেজটা পড়লেন ওই প্যাসেজ থেকে সামারি রাইটিং যেহেতু লিখতে হচ্ছে, প্যাসেজ সম্পর্কে আগে বলতে হবে যে এই প্যাসেজটা কি বিষয়। আপনি যখন একটা সামারি পাবেন, এট ফার্স্ট আপনি আগে পুরো প্যাসেজটা পড়বেন খুব মনোযোগ দিয়ে, অর্থ বুঝে বুঝে যে এখানে কি পয়েন্ট গুলো কি 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 নিয়ে বলা হচ্ছে এই সামারি রাইটিং এ। দেন আপনি যেটা করবেন, এইখান থেকে আপনি প্রথম লাইনটা কি হতে পারে, আপনি যখন পড়ছেন তখনই কিন্তু আপনার মাথায় চলে আসছে। যেমন আপনি কি বাংলাদেশের দুর্নীতি নিয়ে পড়তেছেন, বাংলাদেশের নদী ভাঙন সমস্যা নিয়ে পড়তেছেন, বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে পড়তেছেন, কি নিয়ে পড়তেছেন, আপনি পড়ার সময় কিন্তু সেটা আপনার মাথায় চলে আসবে। হ্যাঁ, সো আপনি এট ফার্স্ট এই প্যাটার্ন 3টা মনে রাখবেন। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা কি সম্পর্কে, অ্যাবাউট এর পর ডট ডট আছে, এখানে আপনি লিখবেন যে প্যাসেজটা কি সম্পর্কে। ওকে, যেমন ধরেন নদী ভাঙ্গন সম্পর্কে একটা প্যাসেজ, তাহলে লিখবেন দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট রিভার ইরোশন ইন বাংলাদেশ। আবার ধরেন জনসংখ্যার সমস্যা নিয়ে একটা প্যাসেজ দেওয়া আছে, আপনি কি লিখবেন, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। ওকে, যে কোনো কিছু আপনি জাস্ট এই প্যাটার্নটা দিয়ে শুরু করবেন। সো এই প্যাটার্নটা মনে রাখবেন। আর এরকম প্যাটার্ন রয়েছে আরো 2টা, এই 2টা মুখস্থ রাখতে পারেন, কারণ সবাই তো ধরেন দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট লিখবে। আপনি একটু ডিফারেন্ট করতে চাইলে বা সবার থেকে একটু যদি ভিন্ন লিখতে চান, এটা লিখতে পারেন দ্য টেক্সট ডিসকাসেস, এই টেক্সটে আলোচনা করছে কি নিয়ে, এরপরে হচ্ছে আপনি ওই বিষয়টা লিখবেন। দিস প্যাসেজ হাইলাইটস, এই প্যাসেজটা হাইলাইট করতেছে, তুলে ধরতেছে কি, কোন বিষয়কে হাইলাইট করতেছে। ওকে, সো আপনি এই 3টা প্যাটার্ন একটু মুখস্থ রাখবেন, যদি পরের 2টা ভুলেও যান প্রথমটা আপনার মাথায় সহজেই থাকবে। সো ফার্স্ট লাইন স্টার্টার্স, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, ফার্স্ট লাইন স্টার্টার্স, এই 3টা প্যাটার্ন আপনি মুখস্থ রাখবেন। এরপর আমরা দেখি যে সেকেন্ড লাইনে আপনি কি বলতে পারেন। প্রথম লাইনে কিন্তু আপনার বলা শেষ, যে আপনি একটা প্যাসেজ, যে প্যাসেজটা সম্পর্কে আপনি এখানে বলা হচ্ছে, যে বিষয় সম্পর্কে প্যাসেজে বলা আছে, সেকেন্ড লাইনে আপনি করবেন কি, ওইটা সম্পর্কে এখন একটু ব্রিফ দিবেন, একটু একটু ব্যাখ্যা দিবেন, যে ইট এক্সপ্লেইনস হাউ, এটা ব্যাখ্যা করছে যে কিভাবে কোন একটা বিষয় হয়। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে পপুলেশন নিয়ে একটু আগে বললাম, যেমন দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, ইট এক্সপ্লেইনস হাউ পপুলেশন গ্রো অথবা পপুলেশন ইনক্রিজেস এভরি ইয়ার। ওকে, তো এখানে সেকেন্ড লাইনটা হয়ে গেল। ঠিক এটার মতো ইট শোজ দ্যাট ইট হেল্পস আস ইন মেনি, যদি কোন একটা পজিটিভ দিক নিয়ে বলে, ধরেন আমরা আজকে যে প্যাসেজটা করব সেখানেও একটা আসলে আমাদের উপকৃত হওয়ার নিয়ে, হ্যাঁ, এডুকেশন আমাদের জীবনে কিরকম উপকার করে, তো সেক্ষেত্রে আমরা দিতে পারি ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ, এডুকেশন আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে, ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ, অনেক হচ্ছে এটা আমাদেরকে হেল্প করে। ওকে, সো এটা হচ্ছে সেকেন্ড লাইন স্টার্টার। ওকে, সেকেন্ড লাইনটা আপনি এভাবে শুরু করতে পারেন, জাস্ট এই 3টা লাইনের শুরুতে এই বিষয়টা একটু মুখস্থ রাখবেন। দেন সামারি, লাস্ট লাইন, সামারি লাস্ট লাইনটা আপনি কিভাবে লিখতে পারেন, এখানে 6টা লেখা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। 6টা লেখা আছে, তো তার মধ্যে ইম্পর্টেন্ট কোন 3টা, আপনি এটা লিখতে পারেন ইন কনক্লুশন, একদম শেষে যখন আপনি সাপোজ একটা সামারি তার খুব বেশি বড় হবে না, 3 থেকে 4 লাইনে হবে। হ্যাঁ, 5 লাইনও হয় না সচরাচর, 3 থেকে 4 লাইনে হবে, বা বড় জোর 5 লাইনে যদি ধরি, তাহলে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইনে কোন একটা ওই বিষয়টাকে আরো কি কি বিষয় ইনক্লুড আছে সেগুলো সংক্ষেপে বলে এক লাইনে সামারিতে শেষে আপনি ইন কনক্লুশন অথবা অ্যাজ এ রেজাল্ট অথবা টু সাম আপ, এই 3টার যে কোনো একটা দিয়ে আপনি শেষ করতে পারেন সেন্টেন্সটা। কনক্লুশন মানে উপসংহার, শেষে। হ্যাঁ, যেমন শেষে আমরা অনেক সময় বলি না যে পরিশেষে বলা যাচ্ছে যে এই বিষয়টি আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, তাই আমাদের এর প্রতি খেয়াল রাখা উচিত, এরকম কিছু একটা। সো এরকম ইন কনক্লুশন দিয়ে আমরা শেষ লাইনটা লিখতে পারি অ্যাজ এ রেজাল্ট টু সাম আপ, এই 3টা মুখস্থ রাখবেন। আর বাকি এই 6টাই মুখস্থ রাখবেন প্রথমে,
ভুলে গেলেও অ্যাটলিস্ট এই তিনটা দেখবেন যে মনেই থাকতেছে। হ্যাঁ, আর এই তিনটা একটু বেশি ইম্পর্টেন্ট। সো এই যে এক্সপ্রেশন গুলো, এই প্যাটার্ন গুলো মনে রাখা আপনার জন্য জরুরি, কারণ আপনার সামারি কমন পড়বে কি পড়বে না এটা আপনি কিন্তু শিওর না। আপনি অনেকগুলো মুখস্থ করে গেলেন কিন্তু আপনার কমন পড়লো না একটাও, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যদি এরকম এক্সপ্রেশন মুখস্থ থাকে, জানা থাকে, আর এবং মেন কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনি শুধু এগুলো মুখস্থ রাখলেন কিন্তু কোনো প্র্যাকটিস করে গেলেন না, সেটা কিন্তু হবে না। সো আপনি এট ফার্স্ট কি করলেন, আপনি এই প্যাটার্নটা জানলেন, আমরা আজকে প্র্যাকটিস করবো। আপনি সম্পূর্ণ ক্লাসটি খুব ভালোভাবে দেখে সেভাবে নিজে নিজে বাসায় আপনি প্র্যাকটিস করলেন। দেন প্র্যাকটিস করার পর আপনি কিন্তু অটোমেটিক দেখবেন যে একটা কনফিডেন্স আপনার মধ্যে চলে আসছে। হ্যাঁ, তো আপনি এই ধরনের প্যাটার্ন ছাড়াও আপনার মাথায় কিন্তু আপনি যখন সলভিং করবেন অনেক ধরনের প্যাটার্ন চলে আসবে, যেহেতু আপনি রেগুলার প্র্যাকটিস করছেন। ওকে, সো আমাদের কিছু টেকনিক্স দেখা হয়ে গেল যে কিভাবে আমরা লাইন সাজাতে পারি। এখন আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করবো একদম প্র্যাকটিক্যালি, আপনাদেরকে হাতে ধরে হাতে কলমে আমরা হচ্ছে একটা সামারি রাইটিং করে দেখাবো যে কিভাবে একটা সামারি রাইটিং করতে হয়। হ্যাঁ, সো সবাই একটু মনোযোগ দিয়ে একটু মানে ধরে সময় নিয়ে বসেন। আর আপনারা একটু আমাদের আজকে ক্লাসটি যারা করছেন আপনাদেরকে আমি সবাইকে থ্যাংক ইউ। আপনারা জয়েন হয়েছেন, আশা করি আপনাদের ফ্রেন্ডদেরকে আপনারা ইনভাইট করবেন এবং আমাদের এই লাইভটিকে আপনারা শেয়ার করেন। হ্যাঁ, আপনাদের জন্যই কিন্তু আসলে আমাদের এই প্রচেষ্টা মানবিজ্ঞানের, এই যে প্রত্যেকদিন আমরা টিচাররা ক্লাস নিচ্ছি আপনাদের ভালোর জন্যই, আপনাদের কল্যাণের জন্য। সো আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমাদেরকে আসলে অনেক অনুপ্রেরণা দেয়। হ্যাঁ, সো আশা করি আপনাদের এই ক্লাস চলাকালীন, যেহেতু লাইভে আমি আছি সরাসরি, কিন্তু আপনারা আমার সাথে ইন্টারেক্ট করতে পারেন। যে কোনো বিষয় না বুঝলে বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, আমি একটু কমেন্ট দিয়ে যদি দেখি, সাদিয়া আক্তার আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি আমাদের সাথে কানেক্টেড থাকেন আর ক্লাস করতে থাকেন, কোনো প্রবলেম হলে জানাবেন। আচ্ছা, তো এই প্যাসেজটি আমাদের ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2024-এ এসেছিল এইচএসসির। আমরা এখন এই প্যাসেজটি সলভ করব। এট ফার্স্ট আমি কি বলেছিলাম যে যখন একটা প্যাসেজ পাবেন আপনার প্রথম কাজ হচ্ছে প্যাসেজটাকে খুব ভালোভাবে রিডিং করা। হ্যাঁ, আপনি যদি খুব ভালোভাবে রিডিং না করেন, আপনি কিন্তু এই ভেতরকার বিষয়গুলো যদি না বোঝেন, আপনি কিন্তু লাইন সাজাতে পারবেন না আপনি নিজের থেকে। সো এটা এই যে রিডিং হ্যাবিটটা কিন্তু বাসায় প্র্যাকটিসের মাধ্যমে হবে। হ্যাঁ, এটা একটা দুইটা সলভ করলে হবে না, আপনাকে মিনিমাম 10-15টা বাসায় আপনি নিজে থেকে প্র্যাকটিস করবেন, লাইন বাই লাইন পড়বেন। হ্যাঁ, এর ফলে কিন্তু আপনার সেই প্র্যাকটিস, সেই কনফিডেন্সটা আপনি পাবেন। তো চলেন আমরা শুরু করি। এডুকেশন গিভস আস নলেজ। এডুকেশন আমাদেরকে নলেজ দেয়, জ্ঞান প্রদান করে। অ্যান্ড আ সেট অফ অ্যাবিলিটিস, এবং অ্যাবিলিটি মানে সক্ষমতা, অনেক সক্ষমতা প্রদান করে। টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। আচ্ছা, তো আমাদের জীবনকে আমরা যাতে মিনিংফুলি, হ্যাঁ, খুব ভালোভাবে যাতে ফাংশন করতে পারি, পরিচালনা করতে পারি, এই জন্য আমাদেরকে সেই সক্ষমতা প্রদান করে এডুকেশন। সাচ অ্যাজ, যেমন দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি। যেমন এই যে কোনো একটা বিষয় থিংসকে যুক্তিসঙ্গতভাবে, রেশনালি মানে হচ্ছে যুক্তিসঙ্গতভাবে ডিসাইড করতে পারার সক্ষমতা এডুকেশন প্রদান করে। অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস, এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। As we learn how to read, write and do the basic operation of arithmetic. আচ্ছা, arithmetic অর্থ হচ্ছে পাটিগণিত। আপনারা যারা পাটিগণিত করেছেন জানেন। আচ্ছা, as we learn how to read, আমরা যখন আমরা শিখি যে হ্যাঁ কিভাবে পড়তে হয়, লিখতে হয়, এবং arithmetic অর্থাৎ পাটিগণিতের অপারেশনস গুলো করতে হয়, পাটিগণিত শিখতে হয়, we gain a degree of self confidence, আমরা একটা আত্মবিশ্বাস অর্জন করি। ঠিক না? দেখেন পাটিগণিতে আসলে কি নিয়ে আলোচনা করা হয়? কথার অঙ্ক, কিন্তু আমরা যেটাকে বলি ওয়ার্ডস প্রবলেম ইংলিশে। তো এখানে যেমন বলা থাকে এতজন লোক একটা কাজ করতে পারে এতদিনে, কতজন লোক এই কাজটা এতদিনে করতে পারবে, মানে একটা উদাহরণ দিলাম জাস্ট। তো এই ধরনের ম্যাথ গুলো আপনি যখন করেন, এডুকেশন আমাদেরকে আসলে কি দিচ্ছে, প্যাসেজের আমরা মূল থিমটা বুঝতে পারছি এর মাধ্যমে, যে এডুকেশনের মাধ্যমে আমরা যখন এই যে পাটিগণিত একটা পার্টিকুলার সাবজেক্ট যখন করি, আমরা একটা কনফিডেন্স পাই, কারণ এই সিচুয়েশন গুলোতে আমরা একটা মতামত দিতে পারবো, আমরা একটা সেন্স খাটিয়ে একটা উত্তর বের করতে পারবো আমাদের ডে টু ডে লাইফের যে কোনো বিষয়ে। সো অ্যারিথমেটিকের অপারেশন করলে আমরা একটা কনফিডেন্স পাই। ওকে, ফাইন। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলভস, আমরা আমাদের নিজেদের সম্পর্কে, নিজেদের সম্পর্কে চিন্তা করতে শেখায় এডুকেশন। অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থটস মানে কি? চিন্তা ভাবনা। এবং আর্টিকুলেট মানে কি? সুচারুরূপে সাজানো, সুন্দরভাবে সাজানো। আমাদের চিন্তাগুলোকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি, হ্যাঁ, এডুকেশনের মাধ্যমে। অর্থাৎ শিক্ষা মানুষকে কি করে তোলে? উন্নত করে তোলে, শিক্ষিত করে তোলে, আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করে। হ্যাঁ, এই বিষয়গুলো। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স অ্যান্ড ম্যানেজ আওয়ার
অ্যাফেয়ার্স ওয়েল। তো আমরা কি করতে পারি, অন্যদের সাথে কমিউনিকেট করার জন্য খুব দক্ষভাবে কমিউনিকেট করতে পারি এবং আমাদের কাজগুলো, অ্যাফেয়ার্স গুলো খুব ভালোভাবে আমরা ম্যানেজ করতে পারি। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। এডুকেশন আমাদেরকে স্বাধীনভাবে কোনো কিছু চিন্তা করতে শেখায়, অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স, এবং আমাদের নিজস্ব মতামত তৈরি করতে আমাদেরকে হেল্প করে। অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। তো যেহেতু যখন আমরা কি একটা ওয়ার্ল্ড সম্পর্কে অনেক কিছু জানি, উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস ইট অফার্স আস। তো আমরা কি করি, অ্যাপ্রিসিয়েট করি। অ্যাপ্রিসিয়েট মানে কি, মূল্যায়ন করা, হ্যাঁ, এটার গুরুত্ব দেওয়া। তো আমরা কি করি, আমরা মূল্যায়ন করি যখন আমরা এডুকেশনের মাধ্যমে বিশ্বের অনেক কিছু, অনেক বিষয় সম্পর্কে আমরা জানি। বাট অলসো, দেখেন কি বলা হচ্ছে, বাট অলসো become critical of the deviation from the values it imparts and the rise of hatred or conflict that follows. আচ্ছা, এখানে দুইটা শ্রেণী আছে, এটা মাথায় রাখবেন। একটা হচ্ছে ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল অর্থ কি, সমালোচনাপূর্ণ, সমালোচনা মুখর হওয়া। ডেভিয়েশন মানে কি, বিচ্যুতি বা কোনো কিছু থেকে বিচ্যুত, বিরত। ভ্যালু মানে হচ্ছে মূল্য। ইম্পার্ট মানে হচ্ছে প্রদান করা। রাইস অফ হেট্রেড মানে কি, ঘৃণা। কনফ্লিক্ট মানে কি, বাংলায় আমরা যেটাকে বলি জ্ঞানজাম বা হচ্ছে বিদ্বেষ। আচ্ছা, তো দেখেন এই পুরো লাইনটার অর্থ আমি যদি একটু সাজিয়ে বলি, যে আমরা যখন একটা বিষয় সম্পর্কে জানি এডুকেশনের মাধ্যমে, তখন আমরা এর ভালো দিকগুলো, গুড থিংস গুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। ওকে, যে যা যা গুড থিংস এগুলো অফার করতেছে আমাদেরকে। কিন্তু আবার আমরা কি করি, সমালোচনা মুখর হই এটার মূল্যবোধ থেকে যখন বেরিয়ে আসে, যা প্রদান করতেছে কি, হেট্রেড, কনফ্লিক্ট। ওকে, যখন দেখেন এই যে এই বিভিন্ন বিদ্বেষ, বিভিন্ন ঘৃণা বিদ্বেষ ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা যখন আবার এগুলো জানি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু আমরা সমালোচনা মুখরও হয়ে উঠি। হ্যাঁ, তো এটা কিন্তু একটা আসলে মানে কি বলবো, এটা একটু অ্যাংশাস একটা বিষয়। The first thing education does is to give us an awareness about ourselves. তো প্রথম বিষয় যেটা এডুকেশন প্রদান করে থাকে সেটা হচ্ছে আমাদেরকে কি, নিজেদের সম্পর্কে একটা অ্যাওয়ারনেস, সতর্কতা প্রদান করে থাকে, which leads to the development of our personality. তো যেটা আমাদেরকে আমাদের ব্যক্তিত্ব উন্নয়নে সাহায্য করে। As we begin school, যখন আমরা স্কুল লাইফ শুরু করি, we feel the need to belong the class and make friends. আচ্ছা, বিলং মানে কি, এই ওয়ার্ডটা কিন্তু অনেকেই পড়েন কিন্তু এটার মিনিংটা অনেকে আবার একটু গুলিয়ে ফেলেন বা একটু কঠিন মনে হয়। তো নিড অর্থ প্রয়োজন, আমরা অনুভব করি একটা প্রয়োজন। কিসের প্রয়োজন, টু বিলং টু দ্য ক্লাস, ক্লাসের অধিকারে থাকা বা ক্লাসের অংশ হিসেবে থাকা, অ্যান্ড বন্ধু তৈরি করা। দেখেন আমরা যখন স্কুলে ভর্তি হই, একদম বাচ্চাকালের কথা আপনি মনে করে দেখেন, যখন আমরা স্কুলে ভর্তি হয়েছিলাম, হ্যাঁ, তো তখন কি হয়েছিল, যে আমরা কিন্তু প্রথমে আমাদের একটা চেষ্টা থাকে যে প্রথমে কিছু ফ্রেন্ডস তৈরি করব। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা পুরো ক্লাসের একটা অংশ হয়ে দাঁড়াবো, মানে ক্লাসের সবাই আমাকে চিনবে, এরকম। হ্যাঁ, এরকম একটা কথা বলা হচ্ছে। এরপরে কি বলা হচ্ছে, দেন we then expand our sense of belongings to include the schools at large, our community, and finally our country. এবং পরবর্তীতে কি করি, আমাদের এই যে সবকিছুর মধ্যে থাকা বা সবকিছুর অংশ হওয়ার এই যে সেন্সটা, এটা আমরা কি করি, এক্সপ্যান্ড করি, বর্ধিত হয়। হ্যাঁ, আমাদের স্কুলে, হ্যাঁ, এট লার্জ মানে কি, ব্যাপকভাবে আমাদের স্কুলে, আমাদের কমিউনিটি, আমাদের সম্প্রদায় এবং আমাদের দেশে। অর্থাৎ এরপরে আমরা চেষ্টা করি আস্তে আস্তে আমাদের পুরো স্কুল আমাদেরকে হচ্ছে গিয়ে চিনবে, পুরো একটা স্কুলের অংশ হিসাবে আমি থাকবো, টিচার্স আমাকে চিনবে, আমার কমিউনিটি সবাই আমাকে চিনবে, এরপর আমার কি বলে কান্ট্রি সবাই আমাকে চিনবে। একটা সময় এই ধরনের একটা নিড আমরা আসলে ফিল করি। হ্যাঁ, তো এইটাই বলা হচ্ছে যে এডুকেশন দাস প্রিপেয়ার্স এভরি চাইল্ড টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি। তো এডুকেশন এইভাবেই, দাস অর্থ কি, THUS, উচ্চারণটা হবে দাস। এডুকেশন, শিক্ষা, এইভাবেই প্রত্যেকটা চাইল্ডকে তৈরি করে যাতে করে তারা কি হতে পারে, এই কমিউনিটি, সম্প্রদায়ের বা কোন একটা সমাজের অ্যাক্টিভ মেম্বার, সক্রিয় সদস্য হতে পারে, ফর ইটস ওয়েলফেয়ার অ্যান্ড ফর ইটস ওয়েলফেয়ার, এবং এটার জন্য কল্যাণকর হতে পারে। সো দেখেন আমাদের প্যাসেজটা খুব ভালোভাবে পড়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো প্যাসেজটা পড়ে আসলে আমরা কি বুঝলাম, এটা কি নিয়ে? প্রথম কথা হচ্ছে এটা এডুকেশনের আমাদের লাইফে যে একটা প্রভাব, শিক্ষার এই প্রভাবটা নিয়ে। দেখেন প্রথমেই কিন্তু প্রথম 1-2 লাইনে এটা বলা হয়েছে যে আসলে এডুকেশন আমাদেরকে কি কি দেয়, আমাদের যে সেন্সিং অ্যাবিলিটি এটা উন্নত করার জন্য আমাদেরকে হেল্প করে, আমরা আমাদের নিজের সম্পর্কে জানতে পারি, আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য এডুকেশন কাজ করে, আমাদের কমিউনিকেট করতে কাজ করে, আমাদেরকে সারা ওয়ার্ল্ড সম্পর্কে জানতে সাহায্য করে, অ্যান্ড মেনি মোর, অনেক কিছু।
তো এট ফার্স্ট প্রথম লাইনটা যে আমি লিখবো, আমি বলেছিলাম যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দ্য প্যাসেজ ডিসকাসেস। প্রথম লাইনটা আমি কি লিখবো এটা কিন্তু অলরেডি আমার মাথায়, আমি যখন প্যাসেজ পড়ছিলাম বা আপনারা যখন পড়বেন আপনাদের মাথায় কিন্তু চলে আসবে যে প্যাসেজটা কি নিয়ে। প্যাসেজটা হচ্ছে যে প্যাসেজটা হচ্ছে আমাদের এডুকেশন, আমাদের জীবনে যে প্রভাব এবং আমাদের সমাজে যে প্রভাব, এইটা নিয়ে। ওকে, সো এরপরে দেখেন কি আসে, যে কি কি বিষয় আসলে এডুকেশন আমাদেরকে দিচ্ছে, ইনক্লুড করতেছে। এখন আমরা ওই বিষয়গুলো দেখবো। দেখেন যে এই যে থিঙ্ক ফর আওয়ার সেলফ, নিজেদেরকে দিয়ে আমরা চিন্তা করতে পারি। তারপর কি করতে পারি, আর্টিকুলেট আওয়ার থটস, এটা আমরা করতে পারি, আমাদের চিন্তাগুলোকে সাজিয়ে রাখতে পারি। তারপর পিক আপ দ্য স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, অন্যের সাথে যোগাযোগ করতে পারি এবং আমাদের কাজকর্মগুলো ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, আমাদের কাজকর্মগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। হ্যাঁ, এন্ড আর কি কি আছে দেখেন, অনেক কিছু, যে থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি এন্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স। তো এই বিষয়গুলোকে আমরা করবো কি, এগুলো কিন্তু আলাদা আলাদা লাইনে করা বা একের অধিক লাইনে আছে। আমরা যেটা করব যে এই সবগুলো বিষয় যেগুলো এডুকেশন আমাদেরকে প্রদান করতেছে, হ্যাঁ, আমরা এটাকে জাস্ট বলবো যে এডুকেশন আমাদেরকে অনেকভাবে হেল্প করে। হ্যাঁ, কি কি প্রদান করে ইনক্লুডিং দিয়ে আমরা জাস্ট প্রত্যেকটা এক উদাহরণ একসাথে দিয়ে দিব, আমরা আলাদা আলাদা লাইনে করব না। এতে করে যেটা হবে, আমাদের কিন্তু এটা আমরা আগে একটু লাইন কাউন্ট করতে ভুলে গেছি ফার্স্টে, একটু দেখি আমাদের এখানে আসলে কয় লাইন আছে। যেহেতু আমাদের 1/3 আসলে করতে হবে, আমরা আগে একটু দেখবো এখানে কয় লাইন আছে। আচ্ছা, তার আগে আমি একটু কমেন্ট দেখে নিব। যে আমাদেরকে সঞ্জিত কমেন্ট করেছো যে ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে একটু আলোচনা করলে হেল্প হতো। আচ্ছা ভাইয়া, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা আলোচনা করবো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা যে যখন সলভিং এ যাব, সেন্টেন্স মেকিং এ আজকের ক্লাসে রাইট ফর্ম ভার্ব নিয়ে একটু আলোচনা হবে। হ্যাঁ, তুমি সাথে থাকো। ওকে, আমরা কি বলছিলাম যে আমরা আগে লাইন কাউন্ট করবো, ঠিক না? কারণ আমাদের 1/3 কিন্তু সলভিং আসবে, অ্যান্সার হবে। তাহলে ওকে ওকে, এখানে এক লাইন, 1 2 3। আচ্ছা, কমা থাকলে কিন্তু লাইন শেষ হয় না। ওকে, ফুল স্টপ কাউন্ট করতে হবে। 3 লাইন হয়েছে, 4 5, এরপর 6 7 8 9। আচ্ছা, আমরা দেখলাম মোট 9 লাইন আছে। হ্যাঁ, তো তোমরা প্রথমে ফার্স্টে আগে দেখে নিবা যে কয় লাইন হয়। যেহেতু 9 লাইন, আমাদেরকে এটা শেষ করতে হবে কয় লাইনে বলেন দেখি। আমাদেরকে কিন্তু এটা 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, 3 লাইনে শেষ করার ট্রাই করতে হবে। হ্যাঁ, সো আমরা একটু এখন দেখবো যে কিভাবে অ্যান্সারটা করি। ওকে, সো চলেন আমরা এখন অ্যান্সারে যাই। আচ্ছা, দেখো প্যাসেজটা কত বড় ছিল কিন্তু অ্যান্সারটা কত ছোট, ঠিক না? তোমাদেরও কিন্তু এইভাবেই প্যাসেজ লিখতে হবে। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্রথম লাইনটা আমি কিভাবে শুরু করেছি, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য ইম্প্যাক্টস অফ এডুকেশন অন আওয়ার লাইফ অ্যান্ড সোসাইটি। দেখো এই যে এই প্যাটার্নটা কিন্তু আমি শিখাই দিছিলাম তোমাদেরকে, ঠিক না? যে কি হবে আসলে যখন একটা প্যাসেজ নিয়ে আমরা পড়বো, ওই প্যাসেজটা সম্পর্কে আগে বলবো। এই জন্য আমি এটা একটু হাইলাইট করে দিচ্ছি। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, অ্যাবাউট লিখে কি সম্পর্কে, দ্য ইম্প্যাক্টস, প্রভাব, ইম্প্যাক্টস অর্থ কি, প্রভাব, অফ এডুকেশন, শিক্ষার প্রভাব, অন আওয়ার লাইফ, আমাদের জীবনে এবং সমাজে, আমাদের জীবনে এবং সমাজে শিক্ষার প্রভাব। ওকে, প্রথম লাইন ডান। আচ্ছা, এরপর কি বলছিলাম যে এখন এডুকেশন আমাদেরকে কি কি প্রদান করে, এটা আমরা লিখবো একটা একটা করে। সো এই লাইনটা কিভাবে সাজাবো, দেখেন ভাইয়া, আমরা অনেক সময় এই লাইনগুলো আসলে এক লাইনে কিভাবে সাজানো যায় এটা নিয়ে আমরা একটু কি বলে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগি বা একটু সমস্যায় ভুগি। আমি সহজ সহজ করে দিচ্ছি। দেখেন, এডুকেশন হেল্পস আস ইন মেনি ওয়েজ, লিখে কিন্তু ফুল স্টপ দিইনি, কমা দিয়েছি, কারণ আমাদের এক লাইনে শেষ করতে হবে। উদাহরণটা আমি একই লাইনে দিব। তাহলে এরপরে কি করেছি দেখেন, যে এডুকেশন সাহায্য করে আমাদেরকে অনেকভাবে, ইনক্লুডিং, ইনক্লুডিং মানে কি, অন্তর্ভুক্ত করা, কোন বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে। এরপরে আমি উদাহরণ দিয়ে দিব। হ্যাঁ, দ্য ডেভেলপমেন্ট অফ থিঙ্কিং অ্যাবিলিটি, এনহ্যান্সমেন্ট অফ আওয়ার ইনার অ্যাওয়ারনেস, যে আমাদের অন্তর্ভুক্ত বা ভেতরের হচ্ছে যে সতর্কতাকে বৃদ্ধি করে, এনহ্যান্সমেন্ট মানে বৃদ্ধি। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ আওয়ার থিঙ্কিং অ্যাবিলিটি, আমাদের চিন্তার শক্তিকে উন্নত করে। দ্য অ্যাবিলিটি টু মেক ডিসিশন, ডিসিশন মেকিং এর অ্যাবিলিটি তৈরি করে। সোশ্যাল অ্যাওয়ারনেস, হ্যাঁ, ডিসিশন, সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট। দেখেন এই সবগুলো বিষয় কিন্তু আমি একসাথে লিখে দিচ্ছি। কিভাবে,
জাস্ট ইনক্লুডিং দিয়ে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব দেওয়া যাবে না। দেখেন, ডেভেলপমেন্ট অফ আওয়ার থিঙ্কিং, এটা একটা ফ্রেজ, এটা এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাজা ভার্ব নেই। হ্যাঁ, এনহ্যান্সমেন্ট অফ আওয়ার ইনার অ্যাওয়ারনেস, এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, কারণ আমি উদাহরণ দিতেছি, উদাহরণে আপনি কোনো ভার্ব দিতে পারবেন না। কেন ভার্ব দিতে পারবেন না? কারণ এইখান থেকে একদম এইখান থেকে এই পর্যন্ত পুরোটা এক লাইন, আর একটা সেন্টেন্সে আপনারা জানেন যে একটা সিম্পল সেন্টেন্সে কিন্তু একটাই মাত্র ফাইনাইট ভার্ব হয়। হ্যাঁ, একের অধিক ফাইনাইট ভার্ব দেওয়া যাবে না। ওকে, সো এটা কিন্তু একটা রাইট ফর্ম ভার্বের একটা গুরুত্বপূর্ণ টার্ম, যে আপনি একটা লাইন যখন লিখছেন আপনি একটার বেশি ফাইনাইট ভার্ব দিতে পারবেন না। হ্যাঁ, আর ফাইনাইট কি, নন ফাইনাইট কি, সেন্টেন্সে এগুলোর ব্যবহার কি, অর্থ কি, এগুলো নিয়ে যদি আপনার ডেডিকেটেড ক্লাস চান অবশ্যই কমেন্টে জানাবেন, এই বিষয় নিয়েও আমি অবশ্যই ক্লাস নিব বা কথা বলবো। এখন সংক্ষেপে জানিয়ে রাখছি, যেহেতু এই সেন্টেন্সে হেল্পস আমাদের ফাইনাইট ভার্ব, তাজা ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা একটা ফাইনাইট ভার্ব। সো এখানে আমাদের আর কোনো ফাইনাইট ভার্ব হওয়া যাবে না, এর জন্য আমরা কি করেছি, সবগুলো ফ্রেজ আকারে রেখেছি। হ্যাঁ, ওকে, আমাদের এখন প্রথমে প্যাসেজ কি নিয়ে এটা বলা শেষ, এরপর আমরা উদাহরণ দিয়েছি যে এডুকেশন কি কি দেয়, আমাদের কাজ শেষ। এখন আমরা, যেহেতু আমাদের 3 লাইনে শেষ করতে হবে, এখন আমরা ফিনিশিং দিব। ওকে, এখন বলেন দেখি আমাকে যে ফিনিশিং এ আসলে একদম শেষের দিকে আমরা কি কি ওয়ার্ড ইউজ করতে পারি, কারো মনে আছে কিনা? আমি একটু কমেন্ট, আমি বলবো যে আপনি একটু কমেন্ট করেন, আমি একটু দেখি কারো মনে আছে কিনা। যে কনক্লুশনে বা একদম শেষে আমরা কোন ওয়ার্ডটা দিয়ে আসলে শুরু করতে পারবো, একটু বলেন। আচ্ছা, একটা তো লিখে দেয়াই আছে সহজে, যে ইন কনক্লুশন। এছাড়াও আমরা কিন্তু লিখতে পারি টু সাম আপ। হ্যাঁ, তো এখানে ইন কনক্লুশন দিয়ে আমরা করেছি যে পরিশেষে এডুকেশন ইজ এ ভাইটাল পার্ট অফ আওয়ার লাইফ। পরিশেষে আমরা এটা বলছি যে এডুকেশন আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, as it prepares us to become active and responsible members of society. তো যেহেতু এটা কি করে, তৈরি করে আমাদেরকে একজন সমাজের একজন অ্যাক্টিভ, সক্রিয় এবং দায়িত্বশীল মেম্বার হতে। ওকে, সো আমাদের এই দেখেন 3টা পার্টি আলহামদুলিল্লাহ শেষ। আচ্ছা, তো আমাদের প্যাসেজটা আমরা শেষ করে ফেললাম, আশা করি বুঝতে পেরেছেন। খুব সহজ ছিল। হ্যাঁ, যদি আপনি বুঝে বুঝে করেন তাহলে কিন্তু খুবই সহজ। হ্যাঁ, আর এভাবে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা সহজভাবে প্রথমে একটু কিছু টিপস এবং টেকনিক্স নিয়ে আলোচনা করব, এরপর আমরা প্র্যাকটিক্যালি দেখব, সলভিং করব। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা আপনাদের জন্য নিয়ে থাকবো। সো যারা আমাদের সাথে যুক্ত আছেন বা যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আসলে থ্যাঙ্কস, আপনারা আমাদের সাথে আছেন। আমি বলবো যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের মূল্যবান মতামত দিয়ে, আপনাদের ফ্রেন্ডদেরকে আমাদের গ্রুপে ইনভাইট করে, পেজে ইনভাইট করে, আমাদের ভিডিওগুলো, ক্লাসগুলো শেয়ার করে। হ্যাঁ, আর এই ক্লাসগুলো যদি আপনি শেয়ার করে টাইমলাইনে রেখে দেন আপনার, তাহলে পরবর্তীতেও কিন্তু আপনি এই ক্লাসগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ গুছিয়ে আপনার পেজেই থাকতেছে সব। সো ওকে, আজকের ক্লাসটি আমি একটু কমেন্ট দেখতে চাই। আমাকে কমেন্ট করেছেন ইশতিয়াক মাহমুদ রিফাত। আচ্ছা ভাইয়া, তুমি কমেন্ট করছো আফটার অল। ওকে, আফটার অল দিয়ে হবে, গুড। তারপর ইশতিয়াক মাহমুদ, তুমি আরেকটা কমেন্ট করেছো যে এট দ্য এন্ড ইট ক্যান বি সেইড। আচ্ছা, এট দ্য এন্ড এটা বলা যাবে। ওকে, ফাইন। আরেকটা দিয়েছো সো। ওকে, ভেরি গুড, ভেরি গুড ট্রাই। ওকে, তুমি অনেকগুলো মনে রাখতে পেরেছো, কয়েকটা হয়তো তুমি আগে থেকে জানতেও, বাট ভেরি গুড। এট লাস্ট এটাও হবে। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম যে আজকে আমরা সামারি রাইটিং নিয়ে আলোচনা করলাম। এই সামারি রাইটিং এর এই ফুল পিডিএফটা কিন্তু আমি তোমাদের জন্যই তৈরি করেছি। সো যাদের প্রয়োজন তোমরা আমাকে একটু নক দিবে। হ্যাঁ, আমি এই কমেন্টে তোমাদেরকে মেনশন দিয়ে রাখতেছি, আমাকে জাস্ট একটু ইনবক্সে কমেন্ট করলে আমি তোমাদেরকে পরবর্তীতে পিডিএফটা কিভাবে পাঠানো যায় সেই বিষয়ে আর কি জানিয়ে দিব। কারণ যেহেতু মেসেঞ্জারে আসলে সরাসরি পিডিএফ লিংক সেন্ড করা যায় না, আমরা চেষ্টা করেছিলাম গত কয়েকটা ক্লাসেও। এই জন্য আমি বলবো যে তোমরা আগে আমাকে একটু নক দিয়ে দেন আমি প্রসিডিউরটা বলে দিব। ওকে, কোনো ইয়া নেই, জাস্ট মানে একদম ফ্রি, তোমাদের জন্য পিডিএফটা আমরা ফ্রিতে দিয়ে দিব। আর এছাড়াও কিন্তু আমাদের সাথে তোমরা যে কোনো বিষয়ে, ইংলিশের লাইভ ক্লাসের বিষয়ে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু একটি লাইভ ক্লাসও হয়, লাইভ পেইড ব্যাচ, যেটা আর কি ইংলিশ ফার্স্ট পেপারের জন্য। হ্যাঁ, সো এই বিষয়ে তোমাদের যে কোনো প্রয়োজন হলে তোমরা সরাসরি আমাকে কল করতে পারো। আর ওকে, আজকের ক্লাসটি আর বড় করব না। সবাই যারা যারা শেষ পর্যন্ত ছিল সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এবং পরবর্তী ক্লাসের ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস সোমবারই হবে আমার সাথে, ইংলিশ ফার্স্ট পেপার। সো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।